আর তাছাড়া এমনিতেও এভাবে অনেক দিন হাঁটা হয়নি তরুর। আগে তিহানের সাথে রাতে মাঝে মাঝে এভাবে হাঁটতে বের হতো। আজ পূর্ণিমা, হয়তো চাঁদের আলোতে হাঁটতে বেশ ভালোই লাগছে তরুর। হাঁটতে হাঁটতেই ও অতীতে ডুব দেয়। আমার মা বাবার লাভ ম্যারেজ ছিল, পালিয়ে বিয়ে করেছিল। তখন দুইজন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিল। বাবা মায়ের সিনিয়র ছিল। আমার মায়ের পরিবারের সাথে আমার বাবার পরিবার কোনো দিক দিয়েই যায় না। অর্থ, সম্পদ, ব্যবহার, আচরণ কোনো দিক দিয়ে না। আমার বাবার পরিবারের সবাই কেমন যেন অহংকারী টাইপের। স্বয়ং সাইদ এহসান এটার পারফেক্ট উদাহরণ। বাবা তখন বেকার ছিল, তাই নানুর পরিবার আমার মাকে মেনে নিয়েছিল না। আমার মামা একমাত্র আদরের বোনের এই ধরনের কাজে অভিমান করে আমার মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। তাই মামিও সাহস পায়নি আমার মায়ের সাথে কথা বলার। বাবা তখন মাকে খুব ভালোবাসত। মাকে বিয়ে করে ছোটোখাটো একটা চাকরি পাশাপাশি টিউশনে করাতো। যা টাকা আসতো তাই দিয়েই দুজনের সংসার খুব সুন্দরভাবে চলে যেত। ভালোভাবে না চললেও মায়ের কোনো অভিযোগ ছিল না। বের 2 বছর পর বাবার একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অনেক ভালো একটা পোস্টে চাকরি হয়ে যায়। তারপরও বেশ ভালোই চলছিল সংসার। হঠাৎ একদিন বাবা আমার মাকে নানুর বাসা থেকে 50 লাখ টাকা এনে দিতে বলে। আমার নানু ভাই আর নানু মনের একমাত্র মেয়ে হওয়ায় আমার মা অনেক অর্থ সম্পদের মালিক ছিল। আমার মামাও ইচ্ছে করে কিছুই নেয়নি। নানু ভাই নানু মনের থেকে আমার মায়ের আত্মসম্মান বোধ খুব প্রখর ছিল। সে সাথে সাথে নাকচ করে দেয়। যে বাড়ির মানুষদের সাথে কোনো সম্পর্ক নেই তাদের সম্পদও তিনি নেবে না। তারপর থেকে আমার মায়ের সাথে বাবার ঝামেলা লেগেই থাকতো। রাতে মাঝে মাঝে মায়ের গায়ে হাতও তুলত বাবা। মা তাও সবকিছু মুখ বুঝে সহ্য করে যাচ্ছিল। যার জন্য কাছের মানুষদের ছেড়ে চলে এসেছিল। তাদের কাছে কোন মুখ নিয়ে যাবে সে? আস্তে আস্তে বাবা পরকীয়ায় লিপ্ত হয়। তখনই মা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয় যে বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু তখন মা অনুভব করে যে তার সাথে আরও ছোট একটা প্রাণ বেড়ে উঠছে। মা সাথে সাথে নিজের মত পরিবর্তন করে ফেলে। তবে নিজের বেডরুম আলাদা করে নেয়। তার সন্তানের বাবা থাকতে বাবার পরিচয় ছাড়া কেন বড় হবে তার সন্তান, এটাই ভেবেছিল মা। তারপর একদম নিজের মতো একা থাকতে শুরু করে। এমনও সময় গেছে একই ছাদের নিচে থেকে মায়ের সাথে বাবার 15 দিনও দেখা হয়নি। এভাবেই মায়ের প্রেগনেন্সির 8 মাস কেটে যায়। একদিন রাতে বাবা ড্রাঙ্ক অবস্থায় বাসে এসে আবারও মায়ের সাথে ঝামেলা করে। মা প্রতিবাদ করতে নিলে বাবা রেগে যেয়ে মায়ের পেটে লাথি দেয়। মা তখন কখন ভিতরে চিৎকার দিয়ে বসে পড়ে। তখন হয়তো বাবা হুঁশে আসে, কিন্তু অমরষ্টা আমার মাকে ডক্টরের কাছে না নিয়ে ভয় পেয়ে নিচে বাসা থেকে বের হয়ে যায়। তারপর আমার মা তার নিজের হাতে থাকা ফোন থেকে আমার মামার নাম্বারে কল করে খুব কষ্টে সবটা বলে। আমার মামা ডক্টর ছিল। তিনি সাথে সাথে অ্যাম্বুলেন্স নিয়ে এসে মাকে হসপিটালে নিয়ে অ্যাডমিট করায়। কিন্তু সেদিন আমার মায়ের ভাগ্য হয়তো সহায় ছিল না। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য আমার মাকে সেদিন বাঁচানো সম্ভব হয়নি। তবে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন। আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছে আমার মামা আর মামি। ওদের ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না তরুরানী। ধরা গলায় একসাথে পুরো কাহিনীটা বলে থামল তিহান। চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ল গড়িয়ে। ব্যালকনির লাইট অফ থাকায় সেটা আর দৃষ্টিগোচর হলো না তরুর। তরুও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তরু কাঁদতে কাঁদতেই বলে, কষ্ট পেও না তিহান, আল্লাহ নিজের কাছে তাকে অনেক ভালো রেখেছে নিশ্চয়ই। এই পৃথিবীর মরণ যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে মাকে। আমাদের মা আবারও আসছে তো তিহান। কথাটা বলি তিহানের হাতটা নিয়ে নিজের ফুলে ওঠা পেটের ওপর রাখে তরু। কিন্তু একটা প্রশ্ন তিহান, তোমার বাবার বিরুদ্ধে কেউ কোনো স্টেপ নেয়নি কেন? মা বাবার বিরুদ্ধে লিগাল স্টেপ নিতে চেয়েছিল, কিন্তু নারী ভাই নিতে দেয়নি। আমার কথা ভেবে বাবার ভালোবাসা থেকে আমাকে দূরে রাখতে চায়নি। কিন্তু ওই অমানুষটা আমার মাকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে শুধুমাত্র টাকার জন্য। আমার বাবা থেকেও আমি কখনো বাবার ভালোবাসা পাইনি, কারণ তিনি তখন তার দ্বিতীয় সংসার নিয়ে ব্যস্ত ছিলেন। আমার বয়স যখন 18 বছর পূর্ণ হলো তখন আমার মায়ের নামে থাকা সব অর্থ সম্পদ আমার নামে ট্রান্সফার করা হয়। তখন টাকার লোভে তার ভালোবাসা উঠলে পড়েছিল। তারপর থেকে লোক দেখানো ভালোবেসেছে আমাকে, কিন্তু আমি তেমন ভালোবাসা চাইনি তরু। আমি আমার জন্মদাতা পিতার থেকে নিঃস্বার্থ ভালোবাসা চেয়েছিলাম, একটা সুন্দর পরিবার চেয়েছিলাম। কিন্তু সাইদ এহসান নিজের লোভের জন্য সবটা শেষ করে দিল। তিহানের শেষ 2টা লাইনের কথাতে তরু স্পষ্ট হাহাকার শুনতে পায়। তরু এবার হাউমাউ করে কান্না করে দেয়। আর তিহান এতটা ভালোবাসার কাঙাল, এতটা কষ্ট বুকের মাঝে নিয়ে থাকে, অথচ তরু বুঝতেও পারেনি। গম্ভীর মানুষদের এই একটা সমস্যা, ওদের থেকে কখনো কেউ বুঝতে পারবে না ওদের মনের অবস্থা কেমন। তিহানের ক্ষেত্রেও সেম। সেদিন
তরু তিহানকে একটা সুন্দর পরিবারের স্বপ্ন দেখিয়েছিল। তিহানও ছোট্ট বাচ্চাদের মতো তরুর কথাতেই স্বপ্ন বুনেছিল একটা ছোট্ট ভালোবাসা পূর্ণ পরিবারে। কিন্তু মানুষের সব স্বপ্ন কি আর পূরণ হয়? হঠাৎ হাতে হ্যাঁচকা টান অনুভব করতেই তরুর ভাবনাতে ভাটা পড়ে। ও কথাগুলো ভাবতে ভাবতেই কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে সেটাও খেয়ালই করেনি। ঘাড় ঘুরিয়ে হঠাৎ অর্ণবকে দেখে মুচকি এসে সালাম বিনিময় করে। আপনি এভাবে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলেন কেন ভাবি? আর আপনার কি একই অবস্থা? না খেয়ে থাকেন নাকি? তিয়ান কিন্তু সবসময় সবার সাথে আপনাকে নিজের খেয়াল রাখতে বলতো। অতীত আজ নিষ্পেষিত, ভবিষ্যতেও মুক্তি নেই। সেই সব মানুষ ভীষণ সুখী যাদের কোনো স্মৃতিশক্তি নেই। আনমনে কথাটা বলে মুচকি এসে তরু আবারও বলে, ও ওর নিজের সাথেই আমাকে নিয়ে গেছে ভাইয়া। এসব জগৎ সংসার আমার আর ভালো লাগে না। তরুর কথা শুনে অর্ণব বেশ হাসি খুশিভাবেই বলে, খেয়ে একটু মোড়াতাজা হন ভাবি। আর সামনে আপনার জীবনে নতুন চমক আসতে চলেছে। আপনার সাথে অনেক কিছুই ঘটতে চলেছে, যার সবটাই আপনার অজানা। সবে তো সব কিছু শুরু ভাবি, এখনই অধৈর্য হলে চলবে? তরু মুখে একটা মলিন হাসি দিয়ে বলে। সবই তো শেষ ভাইয়া, নতুন করে আর কি ঘটবে? অর্ণব মুচকি এসে জবাব দেয়, সেটা সময় বলে দিবে ভাবি। সামনে 2 মিনিট হাঁটলেই আমার বাসা ভাইয়া। আমার সাথে আমাদের বাসায় চলুন, আজকের রাতের খাবার খেয়ে যাবেন। না ভাবি, আজ নাও, অন্য কোনো দিন। আশা করি সেই একদিন খুব শীঘ্রই আসতে চলেছে। আচ্ছা ভাইয়া, আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ। অর্ণব হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তরু কথাটা বলে সামনের দিকে হাঁটা দেয়। অর্ণব তখন ওর ঠায় দাঁড়িয়ে। তরু তখন অর্ণবকে ওভাবে প্রশ্ন করলে ওর মনের মধ্যে একটা খচখচানি থেকেই গেছে। ও মানসিক শারীরিক দুইভাবেই ক্লান্ত। আবার কি ঘটতে চলেছে ওর সাথে? তরু বাসার মধ্যে ঢুকে পড়তেই অর্ণব আনসেফ একটা নাম্বারে কথা বলতে বলতে নিজের বাসার উদ্দেশ্যে হাঁটা ধরে। নেই যেই নাম্বারটা এতক্ষণ ধরে কলে ছিল, কলের অপর পাশে থাকা ব্যক্তিটা এতক্ষণ ধরে তরু আর অর্ণবের সব কথনই খুব মনোযোগ সহকারে শুনেছে। মধ্যরাতে তরুদের পাশের ফ্ল্যাট থেকে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে। আজ নতুন ভাড়াটিয়া উঠেছে তরুদের পাশের ফ্ল্যাটে। তরুর মায়ের খুশি দেখে কে? নতুন ভাড়াটিয়ারা নাকি খুব ভালো আর মিশুক। শাহেদা বেগমও খুব মিশুক প্রকৃতি। আগের ভাড়াটিয়ারা কেমন যেন ছিল, সবসময় একা একা থাকতো, চোখে চোখ পড়লেও কথা বলতো না। তাই এবার মিশুক প্রতিবেশী পেয়ে শাহেদা বেগম খুব খুশি। নিজের মায়ের খুশি দেখে তরুরও বেশ ভালো লাগছে। তৌফিক আদনান সাহেব সারাদিন কেউই তেমন বাসায় থাকতে পারে না, আর তরুর বাসায় থাকা না থাকা সমান। সবসময় নিজেকে রুম বন্দি করে রাখে, সেই জন্য শাহেদা বেগমকে একাই থাকা লাগে। তাই এরকম ভালো মিশুক প্রতিবেশী পেয়ে তরুদের ভালোই হয়েছে। তরু ওর মায়ের থেকে শুনেছে নতুন ভাড়াটিয়াদের একটা ছেলে আছে। উনি বাংলাদেশ সেনাবাহিনীও কমিশন অফিসার পদে যুক্ত আছেন। রবীন্দ্রসঙ্গীতটা বোধ হয় উনিই শুনছেন। তরু ঘুটঘুটে অন্ধকার রুমে বিছানায় আধশোয়া হয়ে বসে চোখটা বন্ধ করে খুব মনোযোগ সহকারে রবীন্দ্রসঙ্গীতটা শুনছে। তরুর মনে হচ্ছে ওর মনের কষ্ট কথা সব কিছু কেউ টেনে হিসড়ে গানটার মাধ্যমে প্রকাশ করছে, আর নিকষ কালো রাগটা ওর কষ্টের মজা নিচ্ছে। ওরা যেন চিল্লিয়ে তরুকে বলছে, দেখ তরু, এখন তরু কষ্ট আছে, তোর মতো শক্ত মনের মেয়েও একদম ভেঙে ঘুরিয়ে গেছে। নিজের সাথে আর কত যুদ্ধ করে চলবি তুই? সেই দিন শেষে তো একাই থেকে গেলি। হঠাৎ কারোর কাশির শব্দে তরু চোখ খুলে তাকায়। হঠাৎ আদনান সাহেবকে এতদিন পর নিজের রুমে দেখে তরু কিছুটা চমকায়, কিন্তু অন্যদিনের মতো আজ আর খারাপ ব্যবহার করতে তরুর মন টানে না। তাই স্বাভাবিকভাবেই বলে, বসো বাবা, কিছু বলবে তুমি? আদনান সাহেব কিছুক্ষণ থমে দাঁড়িয়ে থেকে বেশ নরম কণ্ঠে বলে, তোমার সাথে কিছু কথা বলবো তোর মা। বলো বাবা, শুনছি। সেদিন রাতে তোমাদের সাথে কি ঘটেছিল তোর মা? আমি সবটা জানতে চাই। বাবার মুখে হঠাৎ এমন প্রশ্ন শুনে তরু কিছুক্ষণ থমকে শান্ত চোখে আদনান সাহেবের দিকে তাকিয়ে থাকে। তারপর বেশ স্বাভাবিকভাবেই জবাব দেয়, আজ কেন আবার অতীত টেনে তুলছো বাবা? আমাকে দেয়া কষ্ট কি কম হয়ে গেছে বাবা, যে এখন অতীত তুলে আরো বেশি কষ্ট দিতে চাইছো? সবটা তো তোমার প্ল্যান মতোই হয়েছে বাবা, তাহলে আবার নতুন করে কি শুনতে চাইছো তুমি? তোর মা, দয়া করে আমাকে সবটা খুলে বলো। নিজের মধ্যে এভাবে কথাগুলো আর লুকিয়ে রেখো না। আমি সব ঠিক করে দেব মা, শুধু একটা বার আমাকে সব কিছু খুলে বলো।
তিহানকে ফিরিয়ে দিতে পারবে বাবা? আমার পুচকুকে ফিরিয়ে দিতে পারবে বাবা? আমার সুখের সংসারটা আবার ফিরিয়ে দিতে পারবে তুমি? তরুর করা প্রশ্নে আদনান সাহেব চুপ হয়ে যায়। অনেকক্ষণ দুজনের মধ্যে নীরবতা চলে। নীরবতা ভেঙে আদনান সাহেব বলেন, অনেক রাত হয়েছে তোর মা, ঘুমিয়ে পড়। কথাটা বলে আদনান সাহেব উঠে চলে যেতে নিলে তরু ডেকে ওঠে। বাবা। আদনান সাহেব পিছনে ঘুরতেই তরু দৌড়ে যায় বাবার বুকে, উপর ঝাঁপিয়ে পড়ে আদনান সাহেবকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আদনান সাহেব তরুর মাথায় হাত বুলিয়ে দেয়। অতীত, তরুর 9 মাস চলছে প্রেগনেন্সির। সেই দিন কার পর থেকে আর তেমন কোনো সমস্যা হয়নি, সব কিছুই স্বাভাবিক এখন। তিহান এখন বেশিরভাগ সময় বাসাতেই থাকে। আর্জেন্ট কাজ ছাড়া বাইরে যায় না, যতটা পারে ঘরে বসেই কাজ শেষ করে। আজ রাতে পার্টি অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং থাকায় তিহানকে বেরোতে হবে। তরুর মনটা আজ ভালো না, কেমন একটা অশান্তি লাগছে ওর মনের মধ্যে। ওর মনে হচ্ছে ওর জীবনের সব থেকে কাছের কাউকে হারিয়ে ফেলবেও। কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না তরু, কেমন অস্থিরতা অনুভব করছে। তিহান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। হাত ঘড়ি পড়তে পড়তে তরুর সামনে এসে দাঁড়িয়ে তরুর কপালে হাত রেখে জিজ্ঞাসা করে, শরীর খারাপ লাগছে তরু, ডক্টরের কাছে যাবে তুমি? এমন অস্থির দেখাচ্ছে কেন তোমাকে? কোথায় খারাপ লাগছে তরু, বলো আমাকে। আমি ঠিক আছি, আজ বাইরে না গেলে হয় না? খুব গুরুত্বপূর্ণ কাজ কি? তুমি তো জানো আমি খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাইরে যাই না। তোমাকে এইভাবে একা রেখে যেতে আমারও ভালো লাগে না তরু। আমার সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে, শোনো। আর 10টার আগেই বাসায় চলে আসবো। একদম টেনশন করবে না, ওকে? আর শরীর খারাপ লাগলে সাথে সাথে আমাকে কল দিবে। একদম নিচে নামবে না। খুব প্রয়োজন হলে নিচে মেয়ের আছে, ওদের ডাকবে, ওরা তোমাকে সাহায্য করবে। আর বাইরে গার্ড আছে, তোমাকে ফুল নিরাপত্তা দেওয়া আছে। সো ডোন্ট ওয়ারি বেব। কথাগুলো বলেই তরুকে কপালে আর ব্যক্তিগতভাবে আদর দিয়ে রুম থেকে বের হয়ে যায় তিহান। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে ওর। তরু ওভাবে বসে থাকতে থাকতেই কখন যে ওর চোখ দুটো লেগে গিয়েছিল ও টেরই পায়নি। যখন তরুর ঘুম ভাঙে তখন রাত 12টা বেজে 17 মিনিট। তরু ধরফড়িয়ে বিছানা থেকে উঠে বসে। এত রাত হয়ে গেছে, এখনও কি তিহান বাসায় ফিরেনি? তরু নিজের রুম, ওয়াশরুম, বারান্দা সব জায়গায় তিহানকে খুঁজে, না, মানুষটা নেই। তারপর খুব সাবধানে নিচে নেমে যখন মেইড গার্ডদের জিজ্ঞাসা করে তখন সবাই বলে তিহান এখনও বাসায় ফিরেনি। তরুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ও তাড়াতাড়ি করে রুমে এসে নিজের ফোনটা হাতে নেয়। সাথে সাথে একটা নোটিফিকেশন আসে। তরু নোটিফিকেশনের ভেতর যে একটা ভিডিও পায়। তরু ভিডিওতে যা দেখে তাতেও কিছুক্ষণের জন্য পাথর হয়ে যায়। যেখানে দেখা যাচ্ছে তিহান রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। ওর নাক, মুখ, ঠোঁট, চোখ, হাত কেটে রক্ত বের হচ্ছে। আর তিহানের সামনে পিস্তল হাতে আদনান সাহেব দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর হঠাৎ বিকট এক শব্দে তিহান রাস্তায় লুটিয়ে পড়ে। হ্যাঁ, আদনান সাহেব তিহানের বুকে গুলি চালিয়েছে। পুরো ভিডিওটা দেখে তরুর হাত পা অবশ হয়ে আসছে। ওর পুরো পৃথিবীটা মনে হচ্ছে ঘুরছে। হঠাৎ তরু চিৎকার করে কাঁদতে কাঁদতে ওই অবস্থায় দৌড় দেয় নিচের উদ্দেশ্যে। হায় রে ভাগ্য! সিঁড়ির ওপর পিচ্ছিল জাতীয় কিছু পড়ে থাকায় দৌড়াতে চেয়ে তরু পা পিছলে উপর হয়ে সিঁড়ি থেকে পড়ে যায়। তারপর এক গগনবিদারী চিৎকার দিয়ে তরুর শরীরটা ওখানে নিস্তেজ হয়ে পড়ে। সাথে সাথে ওর পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। মেয়েটা যদি জানতো ওর জন্য কী অপেক্ষা করছে তাহলে হয়তো মেয়েটা আর কখনোই ওর চোখ দুটো খুলতে চাইতো না। তরু যখন জ্ঞান ফিরে তখন ও নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। ওর 2 হাতে স্লাইনার রক্ত দিচ্ছে। তারপর হঠাৎ তিহানের কথা মনে পড়ে। হাতের ক্যানোলা স্যালাইন ছিঁড়ে খুলে বাইরে দৌড় লাগায়। তরুর কেবিনের বাইরে সবাই অপেক্ষা করছিল তরুর জ্ঞান ফেরার। হঠাৎ তরুকে ওভাবে চিৎকার করে কান্না করতে দেখে সবাই হতভম্ব হয়ে যায়। তৌফিক দৌড়ে এসে তরুকে ধরে। আমার তিহান কোথায়? কোথায় রেখে এসেছিস তোরা ওকে? বল, আমার তিহান কোথায়? তারপর হঠাৎ করে নিজের পেটের উপর হাত রেখে প্রশ্নসূচক দৃষ্টিতে তৌফিকের দিকে তাকিয়ে বলে, আমার পুচকু কোথায় ভাইয়া? তিহান মরে গেছে। ওর গাড়িতে কেউ আগুন লাগিয়ে দিয়েছিল। ওর লাশ চেনার উপায় ছিল না। ওর দাফন সম্পন্ন করা হয়েছে 7 দিন আগেই। তুমি এই 7 দিন হসপিটালে সেন্সলেস অবস্থায় ছিলে। তোমার বাচ্চাটাও মারা গেছে। তোমার বাচ্চার মৃত্যুর জন্য তুমি দায়ী। কেমন মা তুমি যে নিজের হাতে নিজের বাচ্চাকে খুন করো, তাও সম্পদের জন্য? তিহানের সব সম্পত্তি নিজের নামে করে রেখেছো বলে
সব নিজে নিজে একা ভোগ করতে চাও তুমি? আমার ছেলের শেষ চিহ্নটাও আগলে রাখতে পারলে না তুমি। সাইদ এহসানের বলা প্রতিটা কথা শুনে স্তব্ধ হয়ে গেছে তরু। ওর তিহান, ওর পুচকু সবাই ওকে ছেড়ে চলে গেছে। আল্লাহ গো, আমি কি পাপ করেছিলাম যার শাস্তি তুমি আমাকে এভাবে দিলে? আমার তিহান, আমার পুচকু, আমি কি নিয়ে বাঁচবো এখন? আমাকে একদম নিঃস্ব করে দিলে আল্লাহ গো। আমি আমার তিহানের কাছে যাব, আমার পুচকুর কাছে যাব। তরুর হাহাকারে যেন আকাশ বাতাস প্রকৃতি স্তব্ধ হয়ে যায়। হসপিটালে ওদের ফ্লোরে থাকা প্রতিটা মানুষের চোখে পানি। শাহেদা বেগম মুখে আঁচল দিয়ে কান্না করছেন আর মেয়েকে সামলাচ্ছেন। তৌফিকের চোখেও পানি টলমল করছে। তরু হঠাৎ কান্না থামিয়ে চিৎকার করে বলে ওঠে, ভাইয়া তোর বাবাকে ডাক। কি ভুল করেছিলাম আমরা যে এভাবে শাস্তি দিল আমাকে? আমার থেকে কেন আমার সব কেড়ে নিল? কেন আমাকে এভাবে নিঃস্ব করে দিল? সব দিক থেকে ভালোই তো ছিলাম আমি, উনি এমন কেন করলো আমার সাথে? আমার সব প্রশ্নের উত্তর চাই, ডাক তোর বাবাকে। কথাগুলো বলতে বলতেই তরু হাইপার হয়ে ওঠে। তৌফিক সাথে সাথে তরুকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে। মিনিট 10 পেরোতেই তরু পাগলামি বন্ধ করে ঘুমিয়ে যায়। আরও 7 দিন হসপিটালে থাকার পর তরুকে বাসায় আনা হয়। এই 7 দিনে তরু মাঝে মাঝেই আগের মতোই পাগলামি করত। ওকে বেশিরভাগ সময় ঘুমের ইঞ্জেকশন দিয়েই রাখা হতো। আর আদনান সাহেবকে তো চোখের সামনেই দেখতে পারতো না। এখন তরু কিছুটা স্বাভাবিক। ভিডিওটা যখন ওর বাসায় সবাই দেখেছিল তখন সবাই স্তব্ধ হয়ে তাকিয়েছিল আদনান সাহেবের দিকে। আদনান সাহেব তখন নির্বিকার ছিলেন। তৌফিক আর শাহেদা বেগম আদনান সাহেবের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নিতে চাইলে তরু বলে, আমার যা হারানোর তা তো আমি হারিয়েছি। আমি চাই না আমার জন্য তোমাদের সংসারটা নষ্ট হোক। অনেক করেছো তোমরা আমার জন্য, আর কিছু করো না প্লিজ, আমাকে একা ছেড়ে দাও। কথাটা বলে সেদিন সবার সামনেই তরু ভিডিওটা ডিলিট করে দেয়। তরু জানে ওর মা ওর বাবাকে কতটা ভালোবাসে। তরুর জন্য এমনটা করতে চাইলেও কখনো মন থেকে এগুলো চাইবে না। তরু নিজের কষ্ট সহ্য করতে পারবে, কিন্তু ওর মায়ের কষ্ট না। সেদিন বিকালে তৌফিকের সাথে যে তরু তিহান আর ওর বাচ্চার কবর দেখে এসেছিল, ওর পুচকু আর তিহানের কবরটা আলাদা আলাদা জায়গায় ছিল। তরুর ইচ্ছে ছিল তিহানের বাম পাশেই ওর কবরটা হবে। ওর সেই ইচ্ছেটা পূরণ করা হয়েছে। সেই জন্যই তিহানের কবরের বাম পাশের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। বর্তমান তরুর মুখে পুরো কাহিনীটা শুনে আদনান সাহেব ফুপিয়ে কেঁদে ওঠে। ওনার করা একটা ভুলের জন্য আজ তরুর জীবনটা এলোমেলো হয়ে গেছে। উনি ধরা গলায় বলে, তোমার সত্যটা জানতে ভুল আছে তরুমা। অনেক সময় আমাদের চোখের দেখা ভুল হয়। আশা করি খুব শীঘ্রই তুমি সত্যিটা জানতে পারবে। তবে আমি ভুল করেছি, আর এটার শাস্তি প্রতিনিয়ত পাচ্ছি আমি। আমি ঘৃণারই যোগ্য তরুমা। রুমে গিয়ে ঘুমিয়ে পড়, রাত জেগো না। কথাটা বলে আদনান সাহেব তরুর রুমের ব্যালকনি থেকে উঠে দাঁড়িয়ে নিজের রুমের উদ্দেশ্যেই হাঁটা ধরে। এবার আর তরু কোনো সারা শব্দ করে না, চুপচাপ বসে থাকে। সাইদ এহসানের বলা প্রতিটা কথা আজও তরুকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে দেয়। বারবার মনে করিয়ে দেয় ও একজন ব্যর্থ মা। কিছুক্ষণ ব্যালকনিতে বসে থেকে নিজের রুমে চলে আসে তরু। পাশের ব্যালকনি থেকে ওদের এতক্ষণের পুরো কথোপকথনই একজন খুব মনোযোগ সহকারে শুনল। সাথে শ্যামবতীর কষ্টটাও খুব করে অনুভব করলো মানুষটা। মাঝে কেটে গেছে কয়েকটা দিন। চারিদিকে ধুমধাম গান বাজছে। গানের শব্দে তরুর অবস্থা খারাপ। এত মানুষজন, এত গান বাজনা এখন আর তরুর ভালো লাগে না। আজ সবার মেহেদি অনুষ্ঠান। তরুর আসার কোনো ইচ্ছাই ছিল না। গতকাল সেই 7 সকালে সারা হাজির তরুর বাসায়। তারপর এক প্রকার জোর করে নিয়ে এসেছে নিজের সাথে করে। সারার শ্বশুরবাড়ির সবার ইচ্ছে ছেলে মেয়ের মেহেদি অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ে একসাথে এক জায়গা থেকেই হবে। সারার শ্বশুরবাড়ি ঢাকাতে। সারারা গতকাল রাতে রওনা দিয়েছিল ঢাকার উদ্দেশ্যে। আজ সকালে পৌঁছেছে সবাই। বিয়েটা সারার শ্বশুরবাড়িতেই হচ্ছে। এখন রাত 10টা বেজে 15 মিনিট। সারা আর সৌভিক ভাইয়ের, সারার হাজবেন্ড, হাতে মেহেদি পরানো হচ্ছে। ওদের আসনটাও পাশাপাশি করা হয়েছে। তরুকে মেহেদি লাগানোর কথা বলতে বলতে বেচারি সারার মুখে ফেনা উঠে যাওয়ার উপক্রম। তবুও তরু ওর নিজের কথায় অনড়। ও মেহেদি লাগাবে না মানে লাগাবেই না। সারা রাত জার্নি করায় তরুর শরীরটা খুব খারাপ লাগছে, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলতে ইচ্ছে করছে না ওর। খুব খারাপ লাগছে কি ভাবি? হঠাৎ পরিচিত এক মেয়েরই কণ্ঠে
ভাবি ডাক শুনে তরু চমকে পেছনে তাকায়। তিশু, তুমি এখানে? আরে ভাবি, আপনি জানেন না, সৌভিক ভাইয়া তিহান, অর্ণব ও আহান ভাইয়ের ছোটবেলার বন্ধু। পরে আঙ্কেলের জবের জন্য ঢাকাতে ট্রান্সফার হওয়ায় সৌভিক ভাইয়াদের পুরো পরিবার ঢাকাতে চলে আসে। অর্ণব আর আহান ভাইয়াও তো এসেছে। কিন্তু আপনি এখানে কিভাবে ভাবি? বাই দ্য ওয়ে, সারা ভাবি কি আপনার সে বেস্টি? গো, ওর বিয়ের জন্যই এখানে আসা। মামা মামি আসছে কি? হ্যাঁ, সবাই এসেছে। চলো তোমার সাথে দেখা করিয়ে দিই। ওদিকটাতে তো আছে মা বাবা, তোমাকে দেখলে মা বাবা সবাই খুশি হবে। চলো। মা বাবা, দেখো কাকে পেয়েছি এখানে এসে। তিশার কথায় তিশার দিকে তাকিয়ে তরুকে দেখে রিমা বেগম আর রাহান চৌধুরী হতভম্ব হয়ে তরুর দিকে তাকিয়ে থাকে। আহা, পুতুলের মতো মেয়েটার কি অবস্থা! রিমা বেগম নিজের হতভম্ব ভাব কাটিয়ে সাথে সাথে তরুকে জড়িয়ে ধরে। আরে মামি, কি যে বলো না তুমি! তুমি তো জানো আমি কি সিচুয়েশনের মধ্যে ছিলাম। তবে এখন পাক্কা কথা দিচ্ছি, নিয়ম করে তোমাদের খোঁজ নিব। তোমরা কেমন আছো তাই বলো। মামা, তুমি কেমন আছো? তোমার শরীর এমন শুকিয়েছে কেন গো? রিমা বেগমকে জড়িয়ে ধরে কথাগুলো বলে তরু। রাহান চৌধুরী তরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমরা ভালো আছি মা। আর এখন একটু কাজের চাপ বেশি রে। হসপিটালে থাকা, তিহানের বিজনেস দেখাশোনা করা, সব মিলে ব্যস্ত সময় পার করছি। নিজের যত্ন নেওয়ার সময় কমই পাই রে মা। তোকে কত করে বলেছিলাম তিহানের বিজনেসটা তুই দেখাশোনা কর, আমার থেকে সব রকম সাহায্য পাবি তুই। কিন্তু তুই তো সব আমার উপর চাপিয়ে দিলি। সব তোর নিজের নামে থাকা সত্ত্বেও তুই এমন কেন করিস? আর তিহানও কেন যে সব ওর বাবার থেকে কেড়ে নিয়েছিল বুঝি না আমি। রাজনীতিতে ছিল, ওইটা নিয়েই থাকতো, তা না ওর সব লাগবে। রাহান চৌধুরীর কথাগুলো শুনে তরুর সাইদ হাসানের সেদিনের কথাগুলো মনে পড়ে যায়। না মামা, আমার কিছু না, এগুলো আমার না। তুমি তাড়াতাড়ি ডকুমেন্ট রেডি করো, এগুলো তোমার আর বাবার নামে ট্রান্সফার করা হবে। এভাবেই বেশ কিছুক্ষণ ধরে পারিবারিক আলোচনা চলে ওদের মধ্যে। এবার তোমরা থামো তো। তরু ভাবির শরীরটা ভালো নেই, রেস্ট নেওয়ার প্রয়োজন ভাবি। আর তাছাড়া আমরা এখানে 4 দিন আছি এখানে। ভাবিও 4 দিনই থাকবে, পরে আড্ডা দেওয়া যাবে। এখন চলো তো ভাবি। রিমা বেগম আর রাহান চৌধুরী অনুমতি দিতেই তরুকে নিয়ে তিশা দোতলার উদ্দেশ্যে হাঁটা ধরে। কিন্তু সারা, আমি না থাকলেও অনেক কষ্ট পাবে তো। কেউ কষ্ট পাবে না। আগে তোমার শরীর, তারপর বাকি সব কিছু। আমি সারা ভাবিকে ম্যানেজ করে নিব। তুমি ফ্রেশ হয়ে পেন কিলার খেয়ে ঘুম দাও। আমার রুমেই ঘুমাও তুমি। তোমার ব্যাগ আমি নিচের থেকে এনে দিচ্ছি। তিশা ব্যাগ নিতে নিচে চলে গেলে তরু ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। কিছুক্ষণ পর তিশা ব্যাগ সহ 1 প্লেট খাবার এনে তরুকে খাইয়ে দেয়, সাথে মেডিসিনও। তারপর তরুকে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়তে বলে নিচে চলে যায়। তরুও ড্রেস চেঞ্জ করে বিছানায় গা এলিয়ে দেয়। ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেশে পাড়ি দেয় তরু। কখন আসবি তুই ভাইয়া? অলমোস্ট চলে এসেছে, 5 মিনিটের মতো লাগবে। আর ও কেমন আছে? মেডিসিন দিয়েছিস ওকে? অনুষ্ঠান থেকে দূরে রাখ ওকে। আরে আমার বউ পাগল প্রেমিক পুরুষ ভাই, থাম। সব ঠিকঠাক ভাবেই করেছি। ভাবি এখন পুরো ঘুম। আচ্ছা, রাখি তাহলে। কি গো তিশু পাখি, কার সাথে কথা বলছো? অফ নাকি? কথাটা তিশার কর্ণগোচর হতেই ভ্রু কুঁচকে অনবের দিকে তাকায় তিশা। আপনাকে না বলেছি আমাকে টিস্যু পাখি ডাকবেন না। আমার নাম তিশা, ওইটাই ডাকবেন। আর না হলে সবাই যা ডাকে টিস্যু বলে ডাকবেন। পাখিটাকে ডাকবেন না আমাকে। আবার যদি আপনার মুখে এই ডাক শুনি তাহলে আপনার নাক ফাটিয়ে দেব, বলে দিলাম। আরে আরে, শ্বাস নাও তিশু পাখি, কথা গলায় আটকে যাবে তো। না, আমি হারিয়ে যাচ্ছি না কথাগুলো। একটু আস্তে ধীরে রয়ে শয়ে বলো রানী সাহেবা। আপনি আবার? তিশা কথাটা শেষ করার আগে অর্ণবের ফোনে কল আসে। হ্যালো, শালার ঘরের শালা, কোথায় তুই? তোকে তো এখন থেকে খুঁজে চলেছি, তোর আসার কোনো নাম গন্ধেই নেই। মেন গেটের কাছে আসো তাড়াতাড়ি, ও চলে এসেছে। অর্ণবকে কিছু বলার সুযোগ না দিয়েই কথাগুলো একদমই বলেই ফোনটা কেটে দেয় আহান। আরে সাব্বাস শালা, আজ দেখি সবাই আমাকে ধমকায়। আমাদের পাড়ার শকিনা আমাকে বলে আমার নাকি জন্মের সময় মুখে মধু দেয়নি বলে আমি তেতো কথা বলি, কথায় কথায় রেগে যায়। তাহলে তোমাদের ক্ষেত্রে কেসটা কি বলো তো তিশুপাখি? তোমাদের কি নিম পাতার রস খাওয়ানো হয়েছিল? ইডিয়েট। কথাটা বলেই সামনের দিকে হাঁটা ধরে তিশা।
আরে আরে টিস্যু পাখি, তোমার ভাই চলে এসেছে মেইন গেটের কাছে, চলো। তিশা সামনে হাঁটতে হাঁটতে রেগে জবাব দেয়। জানি আমি, ওই দিকেই যাচ্ছি আমি। কপালের দোষ নাকি আমার মুখের দোষ ভাই? কি এমন বললাম যে রেগে গেল টিস্যু পাখি? মনে মনে কথাগুলো আওড়াতে আওড়াতেই মেইন গেটের দিকে হাঁটা ধরে অর্ণব। ও কোথায়? দোতলায় আমার রুম। আচ্ছা তোরা থাক, আমার কাজ আছে। কথাটা বলে সামনের দিকে হাঁটা ধরে তিহান। মুখে মাস্ক, চোখে সানগ্লাস, মাথায় ক্যাপ পরে থাকায় ওর দেখেও চেনার উপায় নেই। তিহান ওখান থেকে চলে আসতেই ওরা তিনজন সমস্বরে হেসে বলে ওঠে। বউ পাগল। রুমের দরজাটা আস্তে করে খুলে ধীর পায়ে তরুর দিকে এগিয়ে যায় তিহান। যত সামনের দিকে এগোচ্ছে তত ওর হার্টবিট ক্রমশ বেড়েই চলেছে। মনে হচ্ছে এখনই হার্টটা বের হয়ে আসবে। দীর্ঘ 2 মাস পর ওর কাঙ্ক্ষিত ভালোবাসার, ওর মনের গভীরে খুব যত্ন করে রাখা একান্ত ব্যক্তিগত নারীর মুখটাও দর্শন করতে চলেছে আর মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে। তরুর সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ে তিহান। কেমন তরুকে রেখে গিয়েছিল ও, আরে কেমন তরুকে দেখছে ও। তবে ওর তরুরানীর মুখের মায়া একটুও কমে নেই, বরং আরো বেশি মায়াবতী লাগছে। তরুকে এই অবস্থায় দেখে তিহানের বুকের মাঝে তীব্র যন্ত্রণা অনুভব হয়। তরুকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে না ধরা পর্যন্ত এই যন্ত্রণা কমান না। খুব সাবধানে তরুর সামনে যে তরুর এক হাত ধরে তরুর পাশে বসে তিহান। এক ধ্যানে তাকিয়ে থাকে তরুর দিকে। এই অতি সাধারণ মেয়েটার মাঝে কি এমন আছে তিহান ভেবে পায় না। কতক্ষণ ওভাবে তাকিয়েছিল তিহান, ওর সেই খেয়াল নেই। হুঁশ ফিরতেই নিজের মুখটা আরেকটু ঝুঁকে তরুর মুখের দিকে এগিয়ে আস্তে করে বলল, আই প্রমিস হানি, আজকের পর থেকে আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। তবে আমার কথা অমান্য করার কঠিন শাস্তি তুমি পাবে। কথাটা বলেই তরুর কপালে, সারা মুখে, ঠোঁটে ছোট ছোট আদরে ভরিয়ে দিতে থাকে তিহান। হঠাৎ তরুর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে রুমে কাউকেই দেখতে পায় না তরু। মেয়েটা ভয়ে ঘেমে একাকার। এটা কি ওর স্বপ্ন ছিল? কিন্তু ছোঁয়াগুলো তো একদম বাস্তব মনে হলো তরু। আর এই ছোঁয়াগুলো খুব পরিচিত ওর। কিন্তু তিহান তো এই পৃথিবীতেই নেই। তাহলে কে ছিল? অন্য কোনো ছেলে না তো? কিন্তু রুমের দরজা তো এখনো বন্ধ। তরুকে ওই অবস্থায় দেখে তিহান মুচকি হেসে বলে, আমার তরুণানি দেখছি এখন আগের মতোই ভীতু আছে। আর ভয় নেই তরু, আজকে তোমার জীবনের সব ভয় শেষ। আমার জিনিস স্পর্শ করা তো দূর, কেউ চোখ তুলেও তাকাতে পাবে না। সেটা আমি তোমার পাশে থাকি বা না থাকি। খুব শীঘ্রই আমাদের দেখা হবে হানি। আই কান্ট ওয়েট বেব। তারপর বারান্দা দিয়ে খুব সাবধানে নিচে নেমে যায় তিহান। তরুণানির কাছে যা দেশো, ও ভয় পেয়েছে অনেক। তিহানের কথাটা শুনে তিশা বাসার উদ্দেশ্যে হাঁটা ধরে। তিশা চলে যেতেই অর্ণব বলে ওঠে, শালা তুই আসতে পারলি না, মেয়েটাকে ভয় পাওয়া দিলি। তোর ধৈর্য খুব কম ভাই। আর কয়েকটা দিন ধৈর্য ধরতে পারলি না তুই? এই ধৈর্য নিয়ে তুই 2 মাস ধরে দূরে ছিলি কিভাবে? হাও। অর্ণবের কথা বলার ভঙ্গি দেখে তিহান আর আহান উচ্চস্বরে হেসে ওঠে। ওদের হাসি দেখে অর্ণব ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমি কি এলিয়েন নাকি? আশ্চর্য। আমার সিরিয়াস কথাতেও মানুষ ঝাড়ি দেয় আবার হাসে, হোয়াই? অমাবস্যার রাত, চারিদিকে নিকষ কালো অন্ধকার। দূর হতে কুকুরের ডাক ভেসে আসছে। আশেপাশে নাম না জানা আরো অনেক পশু পাখির ডাক শোনা যাচ্ছে। পরিবেশটা এতটাই ভুতুড়ে যে ভয়ে গায়ের লোম খাড়া হয়ে যাবার উপক্রম। এরকম এক পরিবেশে পুরনো এক জঙ্গল বাড়ির ঘুটঘুটে অন্ধকার রুমের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে সাইদ হাসান। ভয়ে বেচারার জান চলে যাওয়ার উপক্রম। আজ 2 দিন ধরে এভাবে পড়ে আছে সাইদ হাসান। চিৎকার করতে করতে গলা ভেঙে যাওয়ার উপক্রম। তবুও ওনার থামাথামির নাম নেই। তবে দুঃখের বিষয়, ওনার ডাকে সাড়া দেওয়ার জন্য একটা মানুষও পাওয়া যাবে না এখানে। বেচারা এক ঢোক পানি পর্যন্ত মেলেনি এখনো। বারবার শুধু আল্লাহকে ডাকছে। বিপদে পড়লে শয়তানও যে আল্লাহকে ডাকে, এটাই তা বাস্তব উদাহরণ। অথচ অনৈতিক কাজ করার সময় একটা বারও আল্লাহ তাআলার কথা স্মরণ করে না। ভুলে যায় তাকে দুনিয়াতে কেন পাঠানো হয়েছে। সব ভুলে দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকে। অথচ এই জীবনটাই ক্ষণস্থায়ী। মধ্যরাত হবে হয়তো। হঠাৎ কারোর দরজা খোলার শব্দে সাইদ হাসান চোখ খুলে সামনের দিকে তাকায়। এত অন্ধকারে সামনে উপস্থিত মানুষটাকে দেখতে চাওয়া নিছকই বোকামি। হঠাৎ করে কক্ষটার মধ্যে একটা মোমবাতি জ্বলে ওঠে।
মোমবাতির আলোয় সাহিদা হাসান চোখ পিটপিট করে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। আবছা আলোয় মানুষটাকে দেখে হঠাৎ করে ভয়ে কাঁপতে থাকে সাহিদা হাসান। হঠাৎ ফজরের আজান কানে আসতেই তড়িঘড়ি করে উঠে বসে সাহিদা হাসান। তাহলে এতক্ষণ উনি স্বপ্ন দেখছিলেন? আল্লাহ, কি ভয়ঙ্কর ছিল স্বপ্নটা! সাইদ এহসান ঘেমে একাকার, ভয়ে বিড়বিড় করতে থাকে, ও এসে গেছে, এবার আমাকে মেরে ফেলবে। সাহিদা হাসানের বিড়বিড় করে কথা বলার জন্য শাহিনা বেগমের, সাইদা হাসানের দ্বিতীয় স্ত্রী, ঘুম হালকা হয়ে যায়। সাইদা হাসানকে এভাবে অস্থির হতে দেখে উনি উঠে বসেন, ওনার ঘাড়ে হাত দিয়ে বলেন, কি গো, কি হয়েছে তোমার? এমন অস্থির দেখাচ্ছে কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছো নাকি? ও এসে গেছে জান, আমাকে বাঁচাও তুমি। চাইলে কালই আমরা দেশ ছাড়বো, আর এখানে থাকবো না। সাহিদা হাসানের কথাগুলো শুনে ভ্রু কুচকে তাকায় শাহিনা বেগম। মানুষটাকে নিয়ে এত ভয় পেয়ে আছে, নিজের স্বামীকে এতটা ভয় পেতে আগে কখনো দেখেনি উনি। সত্যি কি এটা দুঃস্বপ্নের জন্য, নাকি অন্য কোনো ঘটনা আছে যেটা তার অজানা? আর কে চলে এসেছে? শাহিনা বেগম তার ভাবনা থেকে বেরিয়ে কিছু বলতে যাবে, তার আগে বিকট শব্দে সাইদ এহসানের ফোন বেজে ওঠে। ফোনের শব্দে সাইদ এহসান নিজের ঘর থেকে বেরিয়ে আসে। এতক্ষণ কি বলেছে শাহিনাকে? ও কোনো সন্দেহ করেনি তো? তোমার ফোন বাজে, ফোনটা ধরো। হ্যাঁ ধরছি। ফোনের স্ক্রিনে জ্বলতে থাকা নাম্বারটা দেখে সাইদ এহসান আবারও বলে, আর তুমি সব ভুলে যাও, ওটা একটা দুঃস্বপ্ন ছিল, একটু ভয় পেয়ে গেছিলাম, ওই আর কি। এখন একটু কাজ আছে আমার, আমি বাইরে যাব, তুমি ঘুমিয়ে পড়ো। কথাটা বলে শাহিনা বেগমকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে যান উনি। স্যার, বর্ডার থেকে একটু আগে ড্রাগের 2টো ট্রাক ধরা পড়েছে আপনার, আর আপনার ট্রাক ধরেছে স্বয়ং ইন্সপেক্টর আদনান শেখ। কথাটা শ্রবণ হওয়া মাত্রই সাইদ হাসানের মাথায় আকাশ ভেঙে পড়ে। এটা কিভাবে সম্ভব? দিক দিশা হারিয়ে ফেলেন উনি। এটা ওনার রাজনৈতিক জীবনে প্রভাব ফেলবে, ওনার পথ টিকিয়ে রাখা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। উনি সাথে সাথে ফোন কেটে দিয়ে আদনান সাহেবের ফোনে কল দেয়। সেকেন্ডের ব্যবধানে কল রিসিভ হয়। আদনান সাহেব বোধহয় ওনার কলের অপেক্ষাতেই ছিলেন। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? কেমন চমক দিলাম? আশা করি নতুন চমক পেয়ে খুব খুশি হয়েছেন আপনি। বাস্টার, তোর সাহস দেখে আমি অবাক। আমার সাথে লাগতে এসেছিস? তোর কি হাল করি শুধু দেখতে থাক। অবশ্যই বিয়ান সাহেব, দেখার জন্য তো চোখ দুটো খুলে আছে। আগে এইটাও সামলান, নিজের পথ সামলান, তারপর আমাকে যা দেখানোর দেখিয়েন। অপেক্ষায় থাকবো আপনার খারাপ সময় শুরু বিয়ান সাহেব। খুব শীঘ্রই সব নোংরা খেলার সমাপ্তি ঘটবে। কথাগুলো বলেই ফোন কেটে দেয় আদনান সাহেব। এদিকে রাগে চিন্তায় সাহিদা হাসানের মাথা ফেটে যাবার উপক্রম। এতদিন পর আজ তিহানের শূন্যতা অনুভব করলেন উনি। ছেলেটা থাকলে আজ হয়তো উনাকে এমন দিন দেখতে হতো না। কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলে আবার কার নাম্বারে ফোন দিতে ব্যস্ত হয়ে পড়েন। ব্যস্ততার মাঝে কিছুক্ষণ আগের দেখা স্বপ্নের কথাটা ভুলেই যান উনি। কে জানে ওনার সাথে কি হতে চলেছে। ফাটিয়ে দিয়েছেন বাবা, আপনাকে নিয়ে আজ গর্ববোধ হচ্ছে খুব। আপনার মতো সৎ পুলিশ থাকলে এসব নেতারা নোংরা খেলা বেশি দিন চালিয়ে যেতে পারবে না। তুমি তোমাদের মধ্যে সবটা ঠিক করে নাও। মেয়েটার কষ্ট আমি আর সইতে পারছি না। ওর চোখে নিজের জন্য ঘৃণা আর দেখতে পারছি না আমি। খুব শীঘ্রই বাবা সবটা ঠিক করে দেবো আমি। তার আগে কিছু মানুষকে তাদের কর্মের শাস্তিটা দিয়ে নেই। আপনার আর আপনার সঙ্গীতের সময় শুরু। সাইদ হাসান। তিশা শুয়ে এপাশ ওপাশ করছে শুধু। আজ সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। এমনিতেই জায়গা নড়াচড়া হলে ওর ঘুম হয় না ঠিক মতো, তার উপর তৌফিককে খুব মিস করছে ও। বিয়েতেও আসবে কিনা সন্দেহ। তিশা তখন রুমে এসে দেখেছিল তরু ভয়ে ঘেমে একাকার হয়ে খাটের এক কোণায় চুপ করে বসে আছে। তিশা রুমের লাইট জ্বালিয়ে তরুর কাছে এসে তরুর সাথে কথা বলে আস্তে আস্তে তরুকে স্বাভাবিক করার চেষ্টা করতেই তরু প্রশ্ন করে, রুমের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, তাহলে তুমি ভেতরে আসলে কি করে? সেই প্রশ্নের উত্তর দিতে তিশাকে বেশ ব্যাক পেতে হয়েছিল। তার উপর ভুলভাল বুঝিয়ে তরুকে স্বাভাবিক করে ওয়াশরুমে পাঠায় চোখে মুখে পানি দিয়ে আসার জন্য। তরু ফ্রেশ হতে যায় ঠিকই, কিন্তু তিশার কথা বিশ্বাস করেছে কি কে জানে। আর তিশা সেই সুযোগে তিহানকে ফোন করে সবটা জানালে তিহান বলে,
তরুর বেগে ডক্টরের সাজেস্ট করা ঘুমের মেডিসিন আছে, ওটা তরুকে খাইয়ে দিতে তিশাও তিহানের কথা মতো সবটা করে। তখন থেকেই তরু গভীর ঘুমে, কিন্তু তিশার চোখে ঘুম নেই। ভালোবাসা খুব কঠিন রোগ, কখন কিভাবে হয়ে যায় সেটা আপনি বুঝতে পারবেন না। আপনি না চাইতেও মনটা দেওয়া নেওয়া কখন যে হয়ে যাবে সেটা আপনি জানতেও পারবেন না। তৌফিকের ক্ষেত্রেও সেম কাহিনীরাই ঘটেছে। একরাশ বিরক্তি থেকে এক অসীম ভালোবাসার সৃষ্টি হয়েছে ওর মনে। তৌফিক ভেবে রেখেছে বিয়েতে যেই ওর মনের কথাটা বলে দিবে মেয়েটাকে। এই দহন যন্ত্রণাটা সহ্য করার ক্ষমতা ওর নেই। এখন তৌফিক তিশার কষ্টটা খুব করে অনুভব করতে পারে, কিন্তু তৌফিক যদি জানতো ওদের দুইজনের এক হওয়াতে কারোর মনে তীব্র অন্ধকার জমবে, মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, মনে একরাশ কষ্টের স্থান পাবে, তাহলে হয়তো এই সিদ্ধান্ত কখনোই নিত না ছেলেটা। মাঝে কেটে গেছে 2টা দিন। আজ সারা আর সৌভিকের বিয়ে সম্পন্ন হয়েছে। সারাকে বাসর ঘরে দিয়ে সৌভিককে নাকে দড়ি বেঁধে ঘুরিয়ে মোটা অঙ্কের টাকা বেটেছে সৌভিকের কাজিনের দল। তাদের সাথে অবশ্য তরু, তিশা, তৌফিক, আহান আর অর্ণবও ছিল। আহান আর অর্ণবকে নিজের বিপক্ষে দলে দেখে সৌভিকের সেই কি আহাজারি অভিশাপও দিয়েছে দুইটাকে ওদের কপালে কোনোদিন বউ জুটবে না। কিন্তু বদের হাড্ডি দুইটার কানে সে কথা গেলে তো পুরোটা সময় 32টা দাঁত বের করে হাসি দিয়েছে। ওদের হাসি দেখে সৌভিকের মনে হচ্ছিল বেয়াদব 2টা ক্লোজ আপে অ্যাড করতে এসেছে ওর বিয়েতে। সময় সৌভিকেরও আসবে। এখন সময় রাত 2:10। তিশা আর তৌফিক কারোর চোখেই ঘুম নেই। আজ তৌফিকের সাথে যা যা ঘটেছে সেই সব হজম করতে যেই বেচারার অবস্থা কাহিল। আজ বিয়ে বাড়িতে হঠাৎ রাহান সাহেবের সাথে তিশাকে দেখে তৌফিক ভরকে যায়। পরে তরু থেকে জানতে পারে নিজের সিনিয়র স্যার ওরফে বোনের মামা শ্বশুর রাহান চৌধুরীর একমাত্র মেয়ে তিশা। তৌফিক তখন বিস্ময়ে প্রকাশ করবে নাকি দুঃখ প্রকাশ করবে ভেবে পায়নি। নিজের করা ভুলের জন্য খুব গিল্টি ফিল হচ্ছে ওর। তিশার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত ওর হৃদয়ে প্রশান্তি মিলবে না। তৌফিক কিছুক্ষণ মৌনতা পালন করে হঠাৎ করেই কল লাগায় তিশার নাম্বারে। দুপুরে তিশার থেকে ওর নাম্বারটা নিয়েছে তৌফিক। কয়েক সেকেন্ডের ব্যবধানে কলটা রিসিভ হয়। আবারও নীরবতায় চেয়ে যায় চারপাশ। দুজন শুধু দুজনের নিঃশ্বাসের শব্দই শুনতে পারছে। হঠাৎ নীরবতা ভেঙে তৌফিক বলে, 2 মিনিটের মধ্যে ছাদে আসবি, আমি অপেক্ষা করছি। কথাটা বলেই ফোন কেটে দেয় তৌফিক। তিশা কথাটা শুনে আকাশ কুসুম ভাবনায় পড়ে যায়। ওর কি যাওয়া উচিত নাকি না? ওর আকাশ কুসুম ভাবনার শেষ করে সিদ্ধান্ত নেয় ছাদে যাবে। যেই ভাবা সেই কাজ। মিনিট 2-এর ব্যবধানে তিশা ছাদে এসে পৌঁছায়। আশেপাশে কালো ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ পরিচিত এক কণ্ঠস্বরে তিশা ফাঁস ফিরে তাকায়। ওর পাশেই ছাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তৌফিক। এত রাতে ডাকলেন যে? মিস করছিলাম তোমাকে। তৌফিকের নির্লিপ্ত জবাব। তৌফিকের এমন উত্তরে তিশা কিছুটা চমকায়, তারপর নিজেকে সামলিয়ে বলে, আমাদের মাঝে মিস করার মতো আদেও কি কোনো সম্পর্ক আছে? তিশার এমন প্রশ্নে তৌফিক কিছুক্ষণ মৌনতা পালন করে বলে, ভালোবাসি টিস্যু পাখি, কখন কিভাবে হয়ে গেছে আমি নিজেও জানি না। আমি শুধু জানি তোমাকে আমার লাগবে আমার জীবনের শেষ সময় অবধি। তোমার সাথে আমি আমার বার্ধক্য জীবন কাটাতে চাই। হবে তুমি আমার শেষ জীবনের সঙ্গী। আর গত 8 মাসের সকল খারাপ ব্যবহারের জন্য আমি ক্ষমা প্রার্থী। কথাটা কর্ণগোচর হতেই তিশা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে। তারপর হুট করে দৌড়ে এসে তৌফিককে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মৌনতা কিন্তু সম্মতির লক্ষণ টিস্যু পাখি। আপনাকে না করেছেটা কি? আর আমি কখনো আপনার কোনো ব্যাপারে কষ্ট পাইনি, তাই নিজেকে ছোট করা বন্ধ করুন। তিশার কথা শুনে তৌফিক হেসে তিশাকে জড়িয়ে ধরে কপালে ছোট্ট করে আদর করে দেয়। ওদের এতক্ষণের সব কিছুই শান্ত চোখে দেখলো অর্ণব আর আহান। ওদের দুজনের ঘুম না হওয়াতে ছাদে এসেছিল ফ্রেশ এয়ার নিতে আর সিগারেট খেতে, কিন্তু এখানে এসে তো একজনের জীবনটাই এলোমেলো হয়ে গেল। অর্ণব নির্লিপ্ত চোখে একভাবে তাকিয়ে আছে ওদের দিকে। ওর হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা হাতের তালুর সাথে পিষে একাকার। হাতটা পুরো গেছে অনেকটা, হাতটা জ্বলছে বোধহয়।
কিন্তু হৃদয়ের জ্বলনের থেকে কম। তাই হয়তো ওর স্নায়ুতন্ত্র ওর মস্তিষ্ক সংকেত পাঠাতে ব্যর্থ। চলো টিস্যু পাখি, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। আর তাছাড়া এত রাতে আমাদেরকে এভাবে একসাথে দেখলে সমস্যা হবে। চলেন। ওরা চলে যেতেই অর্ণব আহানের উদ্দেশ্যে বলে, তুইও নিচে যা, তোর না ঘুম পেয়েছে, যা ঘুমা। আহান ওর বন্ধুকে খুব ভালোভাবেই চেনে। এই ছেলে এখন একা একা কী করতে পারে সেই সম্পর্কে ওর খুব ভালো করে জানা আছে। সেই 5 বছর বয়স থেকে একসাথে আছে ওরা 3 বন্ধু। একে অপরের মুখ দেখলেই বলে দিতে পারে কার মনে কী চলছে। এত বছরের বন্ধুত্বে ওদের মধ্যে কখনো বড় কোনো ঝামেলা হয়নি। বন্ধুর কষ্টে ওর বুক ফেটে কান্না আসছে, কিন্তু ছেলেদের তো এত সহজে কান্না করা যাবে না। ঠিক যেমন হৃদয় ভাঙার মতো কষ্ট নিয়ে অর্ণব নির্লিপ্ত আছে। তোকে অনেকবার বলেছিলাম মনের কথাটা বলে দে, কিন্তু তুই ছিলি নির্বিকার। ইভেন এখন তোর খুব ভালো লাগছে, তাই না? আরও ভালো লাগবে যখন দেখবি নিজের ভালোবাসার মানুষ অন্যর হতে দেখবি। বেকার বকাঠে রাস্তায় রাস্তায় মারপিট করে বেড়ায়, নেতাদের চামচাগিরি করে, অমন ছেলে হাতে তুই তোর বোনকে তুলে দিবি কখনো? আকাশের দিকে তাকিয়ে এক মনে কথাগুলো বলে অর্ণব। অর্ণবের এমন প্রশ্নে আহান চুপসে যায়। ও ওর বন্ধুর দিকটাই দেখছে, কিন্তু যখন নিজের একমাত্র বোনের কথা ভাবছে তখন ওর কাছে না উত্তরটাই আসছে। যার কোনো ভবিষ্যৎ নেই, এমন ছেলের সাথে কেউই নিজের বোনকে বিয়ে দিতে চাইবে না। আমি তিয়ানের কথা ভেবে চুপ ছিলাম। আর তাছাড়া রাহান স্যার আমাকে তিয়ানের বন্ধু হিসেবে ভালোবাসে, স্নেহ করে। মেয়ের জামাই হিসেবে হয়তোবা কখনোই আমার মতো কাউকে চাইবে না। আর তুই দেখেছিস আমি যখন ওকে টিস্যু পাখি ডাকি তখন ও কতটা বিরক্ত হয়, কিন্তু আজ ওর চোখে খুশির কান্না ছিল। বিশ্বাস কর আহান, আমি ওর চোখে আমার জন্য কখনো ভালোবাসা দেখিনি, আর না কখনো ও আমার চোখে ওর জন্য থাকা ভালোবাসাটা উপলব্ধি করতে পেরেছে। ওর চোখে আমার জন্য আমি সামান্যতম ভালোবাসা দেখলেও সারা পৃথিবীর বিরুদ্ধে যেয়ে আমি ওকে আমার নিজের করে নিতাম। আহানের চোখ ছলছল করছে। চোখের পলক পড়লেই চোখ থেকে পানি গড়িয়ে পড়বে। নিজেকে সামলিয়ে আহান বলে, তাই বলে কি নিজের 10 বছরের ভালোবাসা অন্যর হতে দিবি? সহ্য করতে পারবি তুই? মানুষ আর প্রেমিক দুই দিক থেকেই আমি ব্যর্থ। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, এখন টিস্যু পাখি তিশাকে ও অনেক ভালো ডিজার্ভ করে আর সেটাই পাচ্ছে। তৌফিক খুব ভালো ছেলে, ওকে খুব ভালো রাখবে নিজেকে সান্ত্বনা দিচ্ছিস? হয়তোবা। হঠাৎ ধূপধাপ দৌড়ে যাওয়ার শব্দে আহান পিছনে ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তিশা ছিল। অর্ণবের শান্ত জবাব। তুই কিভাবে জানলি? সামনে তাকিয়ে দেখো। আহান সামনে তাকিয়ে দেখে ছাদের রেলিংয়ের ওপর একটা ফোন পড়ে আছে। তিশা ভুলে ওর ফোনটা ছাদে ফেলে এসেছিল। নিচে নেমে রুমে যেয়ে হঠাৎ ওর ফোনের কথা মনে পড়ে যায়, আর সেটা আনতে যেতেই সবটা শুনতে পায় ও। নিজের কান্না থামাতে না পেরে দৌড়ে নিচে চলে আসে মেয়েটা। নীরবতার মাঝেই হঠাৎ অর্ণবের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তিহানের নামটা দেখে মুচকি এসে কল রিসিভ করে ও। ওর জানা আছে এতক্ষণে কথা পাচার করে দিয়েছে আহান। শালা, আমি কি তোর পর লাগে? তুই কি ভাবছিস আমার চোখের সামনে তুই কারোর প্রেমে হাবুডুবু খাবি আর আমি টের পাবো না? গর্ধব, তুই শুধু একবার বল, ওর সাথে তোর বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সবাই ভুলে যা, ওর মনে মানুষকে নিয়ে সুখে থাক, ওদের বিয়ে তাড়াতাড়ি দেওয়ার চিন্তা কর। তিহান এবার বেশ শান্ত স্বরেই বলে, অর্ণব, ভালোবাসলে পেতেই হবে এটা কোনো কথা না। মানছি ও তোর অনেক বছরের সুপ্ত ভালোবাসা ছিল। এক বাক্যিক ভালোবাসা কতটা কষ্টের সেটা আমি বুঝি ভাই। ও তোর ভাগ্যে থাকলে তোর হবে, আর যদি ও তোর না হয় তাহলে ভেবে নিবি ও তোর জন্য মঙ্গলজনক ছিল না। তোর জন্য আরও বেস্ট কেউ আছে। আল্লাহ সবসময় আমাদেরকে বেস্টটাই দেয়। তুই আগে নিজের দিকটা সামলা, আমাদের নেক্সট টার্গেটকে ভুলে যাস না। ভুলি নাই। তোর ওখানকার কাজগুলো ঠিকভাবে কর। ওকে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আল্লাহ হাফেজ। এই হৃদয়ের এই যন্ত্রণা এত তাড়াতাড়ি কমান না। ভুল আর নিষিদ্ধ মানুষের প্রতি আমাদের ভালোবাসাটা কেন যে আসে? ব্যথিত হৃদয় নিয়েই বসে থাকে অর্ণব। এই ব্যথাটা আজীবন ওকে বয়ে বেড়াতে হবে। এটা ভাবতেই বুকের মাঝে অসহনীয় যন্ত্রণা অনুভব হচ্ছে। এর থেকে বোধহয় মৃত্যু শ্রেয়। মাঝে কেটে গেছে 3টা দিন। তরুরা সবে বাড়ি ফিরে এসেছে 2 দিন হলো। আজ সকালে তরুর সাথে ঘটে গেছে একটা অপ্রীতিকর ঘটনা। আজ শুক্রবার হওয়ায় তরু ওর প্রয়োজনীয় নোংরা কাপড়গুলো কেচে ছাদে শুকোতে দিতেই যাচ্ছিল। হঠাৎ সিঁড়ি দিয়ে ওঠার সময় সিঁড়িতে পানি থাকায় তরু পা পিছলে পড়ে যেতে নিলে ঝড়ের বেগে কেউ একজন এসে তরুর কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়।
ঘটনা এতটাই দ্রুত ঘটেছে যে সবটাই তরুর মাথার উপর দিয়ে যায়। যখন ও বুঝতে পারে তাড়াতাড়ি করে নিজেকে ছাড়িয়ে সরে দাঁড়ায়, তারপর ছোট্ট করে একটা থ্যাঙ্কস দিয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরে। তরু বুঝতে পারে ছেলেটা এখনো ওর দিকেই তাকিয়ে আছে। ছেলেটার চাহনি তরুর একদম ভালো লাগেনি। এই নতুন আপদ আবার কোথা থেকে উদয় হলো তরু ভেবে পেল না। ছেলেটা যেখানে যেখানে স্পর্শ করেছে তরু সেখানে সেখানে খুব করে সাবান মেখে গোসল করেছে। তবুও নিজের কাছে কেমন যেন লাগছে ওর। তিহান ছাড়া ওকে কেউ কখনো স্পর্শ করবে এই কথাটা তরু কখনো ভাবতেও পারে না। আর আজ সেখানে নিজের ওপর খুব রাগ লাগছে ওর। সিঁড়িতে যে পানি ফেলেছে তাকে গালাতে ছাড়েনি তরু। দুপুরে তরু ওর পরিবারের সবার সাথে বসে টিভিতে সংবাদ দেখছে। সংবাদে বলা হচ্ছে, আজ সকালে নিজ বাসভবনে নিঃস্বভাবে খুন হয়েছে বাণিজ্য মন্ত্রী ইশতিয়াক মাহমুদ। ওনার স্ত্রী দেশের বাইরে গেছেন সাম্প্রতিক কিছু কাজে। গতকাল রাতে উনি একাই ছিলেন বাসায় শুধু গার্ড আর সার্ভেন্টগুলো ছিল। সিসিটিভি ফুটেজেও সন্দেহজনক কোনো কিছু ধরা পড়েনি। গতকাল রাতে ওনার বাড়িতে 2 ঘন্টার জন্য সিসিটিভি বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে ওনার শত্রুপক্ষ ওই সময়টাই কাজে লাগিয়েছে। এখনো পর্যন্ত মৃত্যুর কোনো ক্লু অর রিজন খুঁজে পাওয়া যায়নি। পুলিশ সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। টিভিতে সাংবাদিকদের মুখে ইশতিয়াক মাহমুদের লাশের বর্ণনা শুনে তরু ভয় পেয়ে যায়। আল্লাহ, কি নৃশংসভাবে হত্যা করেছে! সারা গায়ে চাকু দিয়ে আঁচড় দেওয়া, চোখ দুটো তুলে একপাশে রাখা, হাতের প্রতিটা আঙুল সহ পুরো হাতটা কেটে অপর পাশে রেখে দিয়েছে। হাত পায়ের নখ উপড়ে ফেলেছে, নাক ঠোঁট কেটে চোখের গর্তে ঢুকিয়ে রেখেছে, গোপনাঙ্গ কেটে মুখের মধ্যে রেখে দিয়েছে, মাথাটা কেটে দুটো পায়ের মাঝে রেখে দিয়েছে। দৃশ্যটা ভাবলেই ভয়ে তরু গায়ের লোমকূপ কেঁপে উঠছে। এদিকে তিহান, আহান আর অর্ণবের চিন্তায় অবস্থা খারাপ। এই নতুন শত্রু আবার কোথা থেকে উদয় হলো, নাকি ওদেরই শুভাকাঙ্ক্ষী ভেবে পাচ্ছে না তিহান। ইশতিয়াক মাহমুদকে আজ রাতে কিডন্যাপ করার কথা ছিল ওদের, কিন্তু তার আগেই এত কিছু ঘটে গেল। এদের মতো মন্ত্রীদের শত্রুর অভাব নেই, কিন্তু খুন করার ধরনটা এত নৃশংস কিভাবে হতে পারে? যেই করুক না কেন কোনো উদ্দেশ্যে এই কাজটা করেছে। খুনি ছেলে নাকি মেয়ে? ওদের শত্রুপক্ষ নাকি শুভাকাঙ্ক্ষী? মাথায় এত এত প্রশ্ন থাকলেও উত্তর জানা নেই তিহানের। সময়টা বিকেলের শেষের দিকে, অর্থাৎ গধূলির বেলা। এই সময়টা শান্তিপূর্ণ, প্রকৃতি সৌন্দর্য উপভোগের জন্য পারফেক্ট একটা সময়। এই সময় প্রকৃতি যেন নতুন রূপে সাজে, নতুন বউয়ের মতো নিজের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই গধূলি বিকেল মানুষকে নতুন করে ভাবার সুযোগ করে দেয়, যা বক্ষপিঞ্জরে প্রশান্তি এনে দেয়, মানসিক শান্তি দেয়। সময়টা সত্যি উপভোগ করার মতো। এই গধূলি বিকেলে তরুর মনটা বেশ ফুরফুরে। দুপুর পর্যন্ত সেই অনাকাঙ্ক্ষিত স্পর্শ নিয়ে মনের মধ্যে কেমন অশান্তি অনুভব করেছিল মেয়েটা। তারপর কিছু একটা মনে পড়তেই হঠাৎ মনটা প্রশান্তিতে ছেয়ে যায়। মনটা আরেকটু ভালো করতেই তরু বাসা থেকে বেরিয়ে সেই লেকের কাছে আসে। প্রায় 1 ঘন্টা ধরে বসে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে তরু। হঠাৎ পাশে কারোর উপস্থিতি পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় মেয়েটা। আপনি এখানে কেন? অন্য কাউকে আশা করেছিলে? ছেলেটার কথা শুনে ভ্রু কুঁচকে তাকায় তরু, অতঃপর বলে, একটা মেয়েকে ঠিক মতো চেনেন না, জানেন না, দ্বিতীয় সাক্ষাতেই তুমি বলছেন? আশ্চর্য। আর যাই হোক, একজন আর্মি অফিসারকে এমন ছেঁচড়ামতে মানায় না। আরে বাহ, ইন্টেলিজেন্ট গার্ল। আমার স্পর্শ পেতেই আমার বিষয়ে সব খোঁজ নেওয়া কমপ্লিট। তা বলি, তিহানের বিষয়েও কি এতটা ইন্টারেস্টেড ছিলে, নাকি শুধু আমার ক্ষেত্রেই? সুযোগ থাকলে নিজের গায়ের চামড়া পুড়িয়ে ঝলসে দিতাম। আপনাদের মতো নোংরা মানসিকতার মানুষদের নোংরা স্পর্শ আমার কাছে সব থেকে জঘন্য লাগে। আপনার নোংরা মুখে আমার তিহানের নাম নেবেন না। আরে কুল অরু, আই এম জাস্ট জোকিং। সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। তোমার সাথে আমার কিছু কথা ছিল, সেটা বলতেই এত দূর আসা। তরু এবার একটু স্বাভাবিক হয়, তবুও মুখ গম্ভীর করেই বলে, ফলো করেছিলেন আমাকে? ওই একটু আর কি। যা বলার তাড়াতাড়ি বলে বিদায় হন।
6 বছর আগের কথা। সেদিন তোমার কলেজের নবীনবরণ অনুষ্ঠান ছিল। আমি, তিহান, আহান আর অর্ণব ওই দিন তোমাদের কলেজে গেছিলাম। আহানের বোনও পড়তো সেম কলেজেই, ওর জন্যই যাওয়া হয়েছিল। অর্ণা সেদিন কলেজে অসুস্থ হয়ে পড়ায় আমরা 4 বন্ধুই ছুটে গেছিলাম। অর্ণা আমার গার্লফ্রেন্ড ছিল। বুঝতেই পারছো আমার অবস্থাটা তখন কেমন ছিল। ওকে বাসায় নিয়ে আসার সময় আমার আর তিহানের চোখের সামনে পড়ে এক শ্যামবতী, বাসন্তী রঙের কালো পাড়ের শাড়ি পরিহিত এক শ্যামবতী। ওই এক দেখাতেই মন খুইয়ে বসেছিলাম 2 বন্ধু। তিহানেরটা অবশ্য তখন আমি জানতাম না। লাভ এট ফার্স্ট সাইট বলে যে কিছু একটা আছে, ওইটা আমি ওই দিন অনুভব করি। কিন্তু আমি পড়েছিলাম ভাগ্যের কঠিন জাতাকলে। ওই শ্যামবতীকে ছাড়া আমার কোনো দিন কাটতো না। যেখানে যেদিকে যায় শুধু তাকেই দেখতে পায়। ঘুমিয়েও শান্তি পেতাম না, স্বপ্নেও ছিল তার আনাগোনা। এদিকে ছিল অর্ণা। ঠিকমতো রিলেশন কন্টিনিউ করতে না পারাতে অর্ণা ব্রেকআপ করে নেয়। তখন নিজেকে আরও অসহায় লাগছিল। কথাগুলো তিহানের সাথে শেয়ার করি আমি, আর এটাই ছিল আমার সব থেকে বড় ভুল। সেদিন প্রথম আমার গায়ে হাত তোলেও, তা ওই এক ঝলক দেখা শ্যামবতীর জন্য। ও ছোটোবেলা থেকেই প্রচণ্ড জেদি ছিল। ওর ব্যক্তিগত জিনিসে কারো নজর ওর পছন্দ ছিল না। আর সেখানে এক জলজ্যান্ত শ্যামবতী বলে কথা। আর অর্ণাকে ঠকানোর জন্য আরও বেশি ক্ষেপে গেছিল আমার উপর। যাই হোক, সেদিন আমার সাথে ওদের বন্ধুত্বের ইতি সেখানে টানা হয়। মেয়েটা ওর সুপ্ত ভালোবাসা ছিল। দূর থেকেই সবসময় প্রটেক্ট করতো ওর শ্যামবতীকে। ভাগ্যক্রমে শ্যামবতী ওর ভার্সিটিতে ওর ডিপার্টমেন্টেই ভর্তি হয়। তারপর থেকে তো চোখের আড়াল হতেও দিত না। কিন্তু ও কোনো কিছু একটা নিয়ে ভয় পেত, যার জন্য শ্যামবতীর সাথে নিজেকে জড়াতে চাইতো না। কিন্তু বুকা শ্যামবতী নিজে থেকেই ধরা দিয়েছিল ওর কাছে। তাই ও নিজেও সবটা ভুলে নিজের সাথে জড়িয়ে নেয় শ্যামবতীকে। কিন্তু শেষ রক্ষা আর হলো কোথায়? সেই একা করে রেখেই চলে গেছে ওর শ্যামবতীকে। বর্তমান কথাগুলো একদমই বলেই থামে তাই। মেয়েটা আমি ছিলাম, আর আপনি আমাকে এখনো ভুলতে পারেননি। এখন তো আরও বেশি সুযোগ, আর এই সুযোগটা কাজে লাগানোর জন্যই আমাদের পাশের ফ্ল্যাটে উঠেছেন, যাতে আমার ফ্যামিলিকে আগে মানাতে পারেন, তাই তো? তোমার ধারণা সত্যি, তবে আমার ধারণা ভুল ছিল। তুমি তিহানকে এতটা ভালোবাসো সেটা আমার জানা ছিল না। তাহলে এই বৃথা চেষ্টাটুকু আমি করতাম না। কিন্তু তিহান তো এখন আর এই দুনিয়াতে নেই। নিজে কি আরেকটি সুযোগ দেওয়া যায় না তরু? তরু বাঁকা হেসে বলে, তিহান কি সত্যিই নেই? তাই ভ্রু কুচকে পড়ে। হোয়াট ডু ইউ মিন? নাথিং, আই এম জাস্ট জোকিং ব্রো। কথাটা বলেই তরু হাসতে হাসতে বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর সামনের দিকে হাঁটা ধরে। গতকাল শেষ রাতে কোথা থেকে ফিরছিলে? আর তোমার হাতে বা আঘাত পেয়েছিলে কি করে? কথাটা কর্ণগোচরে হতেই তরুর পা জোড়া থেমে যায়। তারপর তাইবের দিকে ঘুরে বলে, আরে তাইয়ব স্যার দেখছি ভালো গোয়েন্দাগিরিও করতে জানেন। বলি কি, এইসব অফিসারটার বাদ দিয়ে গোয়েন্দা সংস্থাতে যোগ দেন, দেশের কাজে আসবেন আপনি। তখন দেখবেন আমার পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করার কোনো সুযোগ সময়ই আর পাচ্ছেন না আপনি। তিহানের প্রথম ভালোবাসা আর প্রথম স্ত্রী কোনোটাও তুমি নও। ও তাই নাকি? হতে পারে। তিহানের প্রথম স্ত্রীর মৃত্যুর রহস্য আর কারণ আমার জানা। তরুর কথাটা কর্ণগোচর হতেই তাইবের ফর্সা মুখ কেমন ফ্যাকাশে হয়ে যায়। কোনো রকম তুতলিয়ে বলে, ওর বউ তো সুসাইড করেছিল। সেটা আমি কিভাবে বলবো? আপনি নিজেই ভালো জানেন। গা ঢাকা দিয়ে থাকা মানুষদের হুটহাট করে বের হতে নেই। বলা তো যায় না, অতীত আবারও পুনরাবৃত্তি ঘটতে পারে নতুন কোনোভাবে। কথাটা বলি আবারও সামনে হাঁটা ধরে তরু। মুখোশধারী তুমি। এবার পিছনে না ঘুরিয়ে জবাব দেয় তরু। আশ্চর্য, আমি সাধারণ পরিবারের সাধারণ একটা মেয়ে। মুখোশধারী কিভাবে হব? এটা তো আপনি নিজে সবাইকে যা দেখান, আসলে আপনি তো সেটা না। খুব শীঘ্রই সবার সব খেলা শেষ হবে। তরুর কথা শুনে তাই রহস্যময় হাসি দিয়ে বলে, আমরা সবাই একই রাস্তার প্রতীক, তোমার শুভাকাঙ্ক্ষীও বটে। তরুর কথাটা শুনে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে সামনের দিকে হাঁটা ধরে। শেষ পর্যন্ত আমার নীড়েই তোমার জায়গা হবে তরু পাখি। আই এম ওয়েটিং। সময় গড়িয়ে এখন মধ্যরাত। অর্ণব ফুটপাতের ওপর খুপড়ি একটা দোকানের বেঞ্চে বসে বসে সিগারেট টানছে। এই কয়দিনে যেন
দুনিয়ার জীবনের প্রতি বৃতৃষ্ণা ধরে গেছে, কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার মতো ছেলে তো অর্ণব না। আর যার ভাইয়ের মতো দুইটা বন্ধু আছে তার আর কি লাগে? কিছু না থেকেও সব আছে ওর। আকাশকুসুম ভাবনা চিন্তার মাঝেই অর্ণবের ফোনে মেসেজ আসে। অর্ণব মেসেজটা দেখে মুচকি এসে ওর গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা ধরে। কি হয়েছে টিসু পাখি? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? ঠিক আছো তুমি? কালকে দেখা করতে পারবেন? একটু কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। ওকে, সন্ধ্যার পর ফিরতে পারলে ইনশাল্লাহ। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কতটা ভালোবাসেন আমায়, চোখের সামনে অন্যজনের হতে দেখতে পারবেন আমাকে? এত রাতে তিশার এমন কথাতে তৌফিক কিছুটা থমকায়। কথাটা শোনা মাত্রই ওর বুকের মাঝে কেমন যন্ত্রণা এসে হানা দেয়। তুমি শুধু আমার টিসু পাখি, অন্য কারোর হওয়ার কোনো সুযোগই নেই। প্রয়োজন পড়লে পুরো দুনিয়ার বিপক্ষে যে তোমাকে আমার করব, তবু আমার তোমাকে চাই। আমাকে ভালোবেসে মরণ যন্ত্রণা অনুভব করছে কেউ। কোনো রকম ভাঙা গলায় কথাটা বলে ফোন কেটে দেয় তিশা। মেয়েটা পড়েছে দোটানায়, কোন দিকে যাবে ও? অর্ণবকে তো ও ভালোবাসে না, তবে সেদিনকার রাতে কথাগুলো শুনে এত কষ্ট কেন হচ্ছে ভেবে পায় না তিশা। আবার তৌফিককে ছাড়াও থাকতে পারবে না। একদিকে নিজের ভালোবাসা, অন্যদিকে না চাইতেও কাউকে মৃত্যু যন্ত্রণা দেওয়াতে মেয়েটা একদণ্ড বসেও শান্তি পাচ্ছে না। তৌফিকের সাথে এই বিষয় নিয়ে কালকেই কথা বলবে ও। তিশার ওভাবে ফোন কেটে দেওয়াতে তৌফিকও রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেছে। তিশা কল কেটে দেওয়ার পর তৌফিক কল দিলেও ওদিক থেকে কল আর রিসিভ হয়নি। মনের মাঝে কেমন অশান্তি অনুভব হচ্ছে তৌফিকের। কোথায় ছিলে তুই এত রাতে? তিহানের প্রশ্নে অর্ণব হেসে উঠে জবাব দেয়, ছন্ন ছাড়া মানুষের ছন্নহারা জীবন, যেখানে রাত সেখানেই কাজ। আমরা তোর কেউ না। তিহানের গম্ভীর কণ্ঠ কর্ণগোচর হতেই অর্ণব বুঝতে পারে ও ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। আরে রাগস কেন? তোরা ছাড়া আর কি কেউ আছে আমার? বলতে পারিস তোদের জন্য এখনো বেঁচে আছি আমি। কথাটা বলতে আহান এসে জড়িয়ে ধরে অর্ণব আর তিহানকে। ওরা দুজনও জড়িয়ে ধরে একে অপরকে। তারপর ওরা একসাথে ডিনার করে ওদের মতো প্ল্যানিং করতে লেগে পড়ে। তোর বাবার কি অবস্থা এখন? অর্ণবের কথাটা শুনে তিহান বলে, ও একটু নাকানা চুবানি খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু বেচারা ভালোই নাকানা চুবানি খেয়েছে। এতক্ষণ নিজের প্রাণপ্রিয় বউর কাছে অতীতের সবকিছু ফাঁস হয়ে গেছে। সবকিছু শুরু, এখন অনেক কিছু বাকি আছে। এত সহজে ওনার মুক্তি নেই। সবকিছুর হিসাব চুকিয়ে তবেই ওনার মুক্তি মিলবে। কথাটা বলে হেসে ফেলে তিহান। সাথে আহান আর অর্ণবও হেসে ওঠে। হঠাৎ মেসেজের নোটিফিকেশন আসায় তিহান হাসি থামিয়ে ভ্রুকুচকে তাকায় ফোনের দিকে। তারপর সময়টা দেখে নেয়, রাত 2:05। এত রাতে কে মেসেজ দিবে, তাও আননোন নাম্বার থেকে? তিহানের এই নাম্বার তো কেউ জানেই না। তাহলে কেমন আছেন তিহান এহসান? অবশ্য আপনার তো ভালো থাকারই কথা। মিথ্যা বলার জন্য চরম পস্তাতে হবে আপনাকে। আর শাস্তি হিসেবে তো কাউকে হারিয়েও ফেলতে পারেন। তবে আপনার শুভাকাঙ্ক্ষী আমি। আপনার অনেক কাজ সহজ করে দিব, বাকিটা আপনার নিজেকেই করতে হবে। পরবর্তী পদক্ষেপ ভেবে চিনতে নেবেন মিস্টার তিহাস এহসান, না হলে ফেঁসে যেতে পারেন। নতুন শত্রুর আগমন ঘটেছে, শুভকামনা রইল। মেসেজটা পড়ে কিছুক্ষণ ভ্রুকুচকে মেসেজের দিকে তাকিয়ে থাকে তিহান। তারপর হঠাৎ করে বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, আমার থেকে কয়েক ধাপ এগিয়ে তুমি। এবার তাহলে খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে। তিহানের কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে চোখ পিট পিট করে তিহানের দিকে তাকিয়ে থাকে অর্ণব আর আহান। সবটাই তোমাদের মাথার উপর দিয়ে যায়। সময় পেরিয়ে যখন মধ্যরাত, চারিদিকে শুনশান নীরবতা, পুরো শহরের মানুষের সাথে শহরটাও যেন গভীর তন্দ্রায় বিভোর। শুধু চোখে ঘুম নেই সাইদ এহসানের। স্টাডি রুমে বসে বসে গভীর ভাবনায় মগ্ন তিনি। নিজের করা পাপ আর ভুলগুলো যেন ওনাকে একদণ্ড শান্তি দিচ্ছে না। নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে হারিয়ে ফেলার ভয় যেন সব দিক থেকে জেঁকে ধরেছে ওনাকে। তাহলে কি তৃপ্তি তিহানের মা? ও এমন ভয় পেত ওনাকে হারানোর? তৃপ্তি আর তিহানের সাথে কি খুব বেশি অন্যায় করে ফেলেছে উনি? কথাটা ভাবতেই নিজের অজান্তেই বক্ষ পিঞ্জরে কেমন চিনচিনে ব্যথা অনুভূত হয়। তৃপ্তি আপার কথা ভাবছেন? চারিদিকে নিস্তব্ধতার মাঝে হঠাৎ নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে সাইদ এহসান চমকে ওঠে। চমকানোর কিচ্ছু নেই।
যার সাথে 30 বছর ধরে সংসার করছি তার মুখ দেখলেই বলে দিতে পারি সে কী ভাবছে। কিন্তু আফসোস, একটা জানোয়ারের সাথে থেকেও তাকে চিনতে পারিনি আমি। আমার নিজেকে শাস্তি দেওয়া উচিত নাকি আপনাকে, বলেন তো সাহিদ হাসান? শাহিনা বেগমের কথাগুলো শুনে সাহিদ হাসান পুরোপুরি স্তব্ধ হয়ে যান। এটার ভয় তো পাচ্ছিলেন উনি, আর এটাই হলো। কিন্তু নিজের স্ত্রীকে হারাতে পারবেন না উনি। অনেক বেশি ভালোবাসেন কি না? হয়তোবা। বেশ রয়ে শয়ে জবাব দেন সাইদ হাসান। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।